সব কটা চিংড়ি মাছ বিক্রি হয়ে গেল, আর এ কটা পড়ে আছে। এটা হয়ে গেলে তাহলে আমরা বাড়ি যাচ্ছি, তাই তো দাদা? হ্যাঁ, বিক্রি হয়ে গেলেই বাড়ি যাব। এখানে বসে থেকে কি হবে? তারপর বাড়ি গিয়ে বিশ্রাম করে দুটো চিংড়ির ঘেরে খাবার দিতে হবে। অনেক কাজ আছে। পলাশ দাদা, তোমার কাছে আর চিংড়ি মাছ পড়ে আছে? তোমার কাছে তো সব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়, আর আজকে তো আমার আসতে দেরি হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, অল্প কিছু চিংড়ি মাছ পড়ে আছে, তাহলে সবগুলো তোমাকে দিয়ে দেবো। এই তোমাদের কাছে অল্প কিছু মানে অনেক। আগে বলো কত পড়ে আছে। বেশি পড়ে নেই দারোগাবাবু, ওই 500 গ্রাম মতো হবে। আপনি তো এমনিতেই 500 গ্রাম নেন, আপনার সবগুলোই লাগবে। ও, মোটে 500 গ্রাম? তাহলে সবগুলো দিয়ে দাও। এর থেকে কম নিয়ে গেলে গিন্নি আবার ঝ্যাঁটা মেরে দাঁড়াবে। হ্যাঁ, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি। তাহলে বউকে সকলেই ভয় পায়, বলুন দারোগা বাবু? আপনি পুলিশ হয়েও নিজের বউকে ভয় পাচ্ছেন, তাহলে তো আমরা কোথাকার কে? সত্যি যা বলেছ। পুলিশ আমি বাইরে, বাড়ির ভেতরে যেন আমি জেল খাটা আসামি। আর কিছু করতে গেলেও গিন্নিকে জিজ্ঞেস করে করতে হবে। ইয়ে, দারোগাবাবু, এই নিন আপনার চিংড়ি মাছ। আপনি আপনি 50 টাকা দিন। না না, 50 টাকা হবে না, আমি 40 টাকা দেব। কারণ আমি প্রত্যেক দিন 40 টাকার মাছ নিয়ে যাই। আজকে 10 টাকা বেশি নিয়ে গেলে খরচ বেড়ে যাবে। আপনার সাথে কি আর দরদাম করব বলুন? আপনি 40 টাকাই দিন, আপনি আমাদের রোজকার খদ্দের। এই নাও পলাশ দাদা, তোমার 40 টাকা। যাই হোক আর নাই হোক, তোমার চিংড়ি মাছের স্বাদই আলাদা। আরে রফিকুল, যে শহর থেকে কবে গ্রামে ফিরলি রে? তুমি কি চোখে দেখতে পাচ্ছ না? আমার হাতে এতগুলো ব্যাগ, নিশ্চয়ই এই ফিরছি। তা তোমার একটা সাধারণ জ্ঞান বলে কিছু নেই নাকি? আমি অতটা খেয়াল করিনি। এটা বল, কেমন আছিস? আর শহরে তোর মুরগির ব্যবসা কেমন চলছে? আমি তো ভালোই আছি, আর আমার ব্যবসা এখন অনেক বড় হয়েছে। ভাগ্যিস আমি এই গ্রাম ছেড়েছিলাম, না হলে আমি এত বড় মানুষ হতেই পারতাম না। এই গ্রাম আমাকে কি দিয়েছে? কিছুই দিতে পারেনি। হ্যাঁ, যে গ্রামে জন্মালি, যে গ্রামে এতদিন মানুষ হলি, সেই গ্রাম কি তুই আজকে অপমান করছিস? কি বলবো আর, যেটা বলছি সত্যিই বলছি। এই যেমন তুমি আজকে এখানে বসে আছো, বয়স হয়ে গেছে, চাষবাস করতে পারছো না, কিন্তু আমার বয়স হলেও আমার ব্যবসা থেকে আমি ইনকাম করতে পারবো, ঠিক আছে? দেখ, তুই ব্যবসা করিস বলে আমাদের গ্রামকে এবং আমাকে এইভাবে অপমান করতে পারিস না। টাকা হচ্ছে সব মোহ মায়া। খালি হাতে এসেছি, খালি হাতেই যেতে হবে। এসব ফালতু কথা আমাকে বলো না তো। এসব কথা বলবার জন্য তুমি আমাকে ডাকলে? হ্যাঁ, আমি গ্রামে এসেছি কটা জমি আছে বিক্রি করতে, না হলে এবার একবারও ফিরে তাকাতাম না। যত সব ইয়ে করছে। ও হ্যাঁ, তোর বাপের 10 বিঘা জমি ছিল, তাই এই গ্রামে এসেছিস। সত্যি, টাকার জন্য নিজের মাতৃভূমিকে ভুলে যাচ্ছিস। কিরকম মানুষ হলি রে? শুধু শুধু আমি তোমার সাথে মুখ লাগাচ্ছি কেন? আমার সময় নষ্ট। এই তোমার মতো ভিখারি এই গ্রামে পড়ে থাকা উচিত। যত সব ইয়ার কি মারে, সবসময় কাজকর্ম নেই গো। কি ইমরান, কি করছো? এই তো স্যার, ফাইলগুলোকে দেখছিলাম একবার। আপনি আসতে দেরি করছেন দেখে আমি একবার করে মিলিয়ে নিচ্ছিলাম। তা স্যার, আপনার আসতে এত দেরি হলো কেন, আমি কি জানতে পারি? আরে কি আর বলবো, গিন্নির সাথে ঝগড়া লেগে গেছিল। বলছে না কি আজকে অফিস যেতে হবে না, ঘুরতে যাব, তাই নিয়ে তুমুল অশান্তি। ঠিক এই কারণটার জন্যই আমি আজকে বিয়ে করিনি। বিয়ে করলেই ঝামেলা বাড়বে, তার থেকে কি দরকার বাবা। সত্যি বাবা, তুমি পারো বটে। এই ঝামেলার জন্য তুমি এখনো বিয়ে করোনি? তা নয় তো কি, বিয়ে করলে 1 বছর হয়তো সুখে শান্তিতে কাটবে, তারপর বাকি জীবনটা আমি ঝামেলা করে কাটাবো নাকি? বউ সব সময় আমার পেছনে খ্যাচখ্যাচ খ্যাচখ্যাচ করবে, ওটা আমার দ্বারা সহ্য করা সম্ভব নয়। আস্ত ঝামেলা। সত্যি তুমি মাঝে মাঝে এমন কথা বলো, না হেসে থাকাই যায় না। তুমি একটা মানুষ আছো বটে, তোমার কথা শুনে বেশ ভালোই লাগে। এই জানো, আমার মন মেজাজটা একটু খারাপ হয়ে গেছিল, তোমার কথা শুনে সবকিছু নিমেষে উধাও হয়ে গেল।
স্যার অনেক হাসাহাসি হয়ে গেছে, এবার কাজ করতে হবে স্যার। এই ফাইলগুলো একটু দেখে নেবেন, আমি অর্ধেক কটা দেখে নিয়েছি। হ্যাঁ হ্যাঁ, এবার কাজ করতে হবে, অনেক মজা করলাম। ওই শহরের ভেজাল মাছের কেসের ফাইলটা আমাকে এনে দেবে তো। অনেক তথ্য পেয়েছি, ওর সাথে মিলিয়ে দেখতে হবে, যদি ঠিকঠাক খবর হয় তাহলে আজকে গিয়ে সব বন্ধ করব। আচ্ছা আপনি বসুন, আমি আপনাকে একটু খুঁজে নিয়ে তারপর দিয়ে আসছি। হ্যাঁ, ওগো বলছি কি, বাড়ির পিছনের দিকের পাঁচিলটা যে ভেঙে গেছে, ওটা কি মেরামত করবে না? দেখো গিন্নি, আমাদের চিংড়ির ঘের থেকে যা টাকা আয় হয় তা সমস্তটাই সংসার চালাতে খরচ হয়ে যায়। তাহলে আমি পাঁচিলটা মেরামত করব কিভাবে? আচ্ছা, পাঁচিলটা তোমায় মেরামত করতে হবে না, বাড়ির চালে একটা ছোট ফাটল হয়েছে, ওটাকে মেরামত করো। এবার বর্ষাকাল আসছে, খুব অসুবিধে হবে। বৌদি কি আর বলবো, আমাদের অবস্থা তো সবই তুমি জানো। যা ইনকাম করি তা খাওয়া দাওয়া করতে আর সংসারের পেছনে খরচ হয়ে যায়। একটা টাকা যদি জমাতে পারি। কি আর করা যাবে বলো? বাবা তো অনেক কম বয়সে পড়া ছাড়িয়ে এই ব্যবসায় নামিয়ে দিল। তখন তো প্রচুর লাভ হতো, কিন্তু এখন যে আয় এত কমে যাবে ভাবিনি তো। দাদা এইভাবে থেমে থাকলে হবে না, আমাদের এই চিংড়ি মাছের ব্যবসাকে এই উন্নত মানের চিংড়ি ব্যবসায় পরিণত করতে হবে। আরও ভালোভাবে চাষ করতে হবে, যত বেশি লাভ হয়। আমাদের তো দুটো চিংড়ির ঘের আছে, এতে যথেষ্ট পরিমাণ চিংড়ি চাষ হয়। এরপর আর বেশি চাষ হবে না। তাহলে কি করে আয় বাড়বে বলো? আর আমাদের হাতে অত টাকাও নেই যে নতুন করে আবার একটা চিংড়ির ঘের তৈরি করব। সেটাও তো ঠিক কথাই বলেছ, জানি না কি হবে। তাহলে শহরের ব্যবসায়ীরা এত লাভবান হয় কিভাবে? শুনেছি তো ওদের নাকি একটা করে চিংড়ির ঘের, সেখানে আমাদের তো দুটো আছে। কি জানি, আমি তো অত কিছু জানি না রে। তবে পরিস্থিতি খুব খারাপ, পরবর্তী সময় কিভাবে চলবো সেটাই ভাবছি। আচ্ছা বৌদি, মাধব কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। খাওয়া দাওয়া করেছে তো? না না, মাধবী স্নান করতে গেছে, ও এলে একসাথে দুজনে খাবো, তোমরা খেয়ে নাও। এভাবে ব্যবসা চলতে থাকলে কি করে যে কি হবে? এখন আমরা না হয় দুজন আছি, পরে যখন আমাদের বাচ্চা কাচ্চা হবে তখন তার খরচ বাড়বে, সেই খরচ চালাবো কি করে? জগাই, আরে ও জগাই, কেমন আছিস? অনেকদিন পর দেখা। আরে রফিকুল, তুই কবে গ্রামে ফিরলি রে? কেমন আছিস আগে বল। হ্যাঁ আমি ভালো আছি, আজকে সকালেই ফিরলাম। তা তুই কেমন আছিস বল, তোদের ব্যবসা কেমন চলছে? 5 বছর আগে যখন শহরে গেছিলাম তখন তো চিংড়ির ঘের থেকে বেশ ভালো উপার্জন করতিস। কি আর বলবো, চলছে ওই কোনো রকমে। আগের মতো আর ব্যবসা হয় না, মানে যত দিন যাচ্ছে খরচা বাড়ছে কিন্তু আয়ও বাড়ছে না। মানে ওই দুটো চিংড়ির ঘের থেকে আগেও যা উপার্জন হতো এখনো তাই হচ্ছে। ওই টাকায় কি আর সংসার চলে বল? কেন, তোরা আরো বেশি বেশি করে চাষ কর না। আরে তাহলেই তো সমস্যার সমাধান হয়ে যায়। আমি যেমন শহরে আগে কম কম মুরগি চাষ করতাম, কিন্তু এখন বহু পরিমাণে মুরগি চাষ করি, ঠিক আছে? কিন্তু বেশি চিংড়ি মাছ চাষ করলে তো মারা যাবে। ওই ছোট জায়গায় হয় নাকি বেশি পরিমাণ? যথেষ্ট পরিমাণ তো রাখতে হবে। জগাই, তোকে আমি এই ওষুধটা দিচ্ছি। এটা হচ্ছে চিংড়ি মাছ বড় করবার ওষুধ। এই ওষুধ প্রয়োগ করে আমি ছোট ছোট মুরগি বড় করি, ওই করেই অনেক লাভ হয়। তুইও ছোট ছোট চিংড়ি মাছের উপর প্রয়োগ কর, বড় হবে চিংড়ি মাছগুলো, তখন বিক্রি করবি, আবার চাষ করবি, আবার বিক্রি করবি, প্রচুর লাভ। কিন্তু এই ওষুধ ব্যবহার করলে মানুষের তো ক্ষতি হবে। তুই তাহলে ব্যবসার এখনো কিছুই জানিস না? ওরে মানুষের ক্ষতি হবে তো তোর কি? হ্যাঁ, তুই তোর টাকা দেখবি, তুই যাতে বাঁচতে পারিস সেরকম ব্যবসা তুই করতে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ, তুই ঠিক বলেছিস। সবার কথা ভেবে আমার কি লাভ যদি আমি খেতে না পাই? তোকে অসংখ্য ধন্যবাদ রে এই ওষুধটা দেওয়ার জন্য। এবার আমরাও বড় লোক হব। আচ্ছা ভাই, তুই কোথায় যাচ্ছিলিস? যা, আমার একটু কাজ আছে, পরে কথা বলবো। খুড়ো, কি খবর গো? আজকে একা একা মাছায় বসে আছো, কোনো সঙ্গী পাওনি নাকি? না রে, সকাল থেকে একাই বসে আছি। এই উঠে চলি যেতাম, তুই এলি, তোর সাথে একটু গল্প করি তারপর যাব। ও আচ্ছা, তাহলে বলো আজকের খবর।
আজকে টিভিতে দেখলাম একটা ভালো খবর। শহরে সমস্ত ভেজাল খাদ্য বিক্রেতাদের ব্যবসা বন্ধ করে দিয়েছে পুলিশ। অনেক দিন থেকে এই নিয়ে তদন্ত চলছিল। বাহ, এটা তো খুব ভালো খবর, শুনেও বেশ ভালো লাগলো। মানুষকে ভেজাল খাইয়ে খাইয়ে মানুষের শরীর এরা দুদিনে নষ্ট করে দিচ্ছিল। পুলিশ ঠিক করেছে, ঠিক করেছে। হ্যাঁ, দেখেছিস তো, আগেকার মানুষ বাঁচতো 100 বছরের ওপর, কিন্তু এখন মানুষ 60 বছরে ঘায়েল হয়ে পড়ে। সব কিছু হয়েছে এই নকল খাবারের জন্য। যা বলেছ, এদের যদি কঠোর শাস্তি না হয় তাহলে এরা পরে আবার এরকম ব্যবসা শুরু করবে। আমি চাই এদের কঠোর থেকে কঠোরতর শাস্তি হওয়া দরকার। আমি তো শুধুমাত্র তোকেই দেখেছি সৎভাবে এবং প্রাকৃতিকভাবে চিংড়ি মাছ চাষ করে ব্যবসা করতে। বাকি শহরে সব দেখেছিলাম, কে সবজিতে ওষুধ দিচ্ছে, কে আবার কি সব মাখিয়ে রাখছে ওষুধের মতো। আমার জীবনের একটাই নীতি, যতদিন বেঁচে থাকবো কষ্ট করব, তবু মানুষকে উল্টোপাল্টা জিনিস খাওয়াবো না। এই জন্যই তো তোকে এত ভালো লাগে। আমি চাই তোর ব্যবসা যেন আরো বড় হয়। বিধাতা তোকে কৃপা করুক। কিন্তু হচ্ছে আর কোথায় গো খুড়ো, দিন দিন ইনকাম আরও কমে যাচ্ছে, জিনিসপত্রের দাম আরও বেড়ে যাচ্ছে। এইভাবে চললে খুব শীঘ্রই আমাকে আমার ব্যবসা বন্ধ করতে হবে। কিচ্ছু হবে না রে, ওরে ভালো মানুষের সাথে বিধাতা ভালোই করে। সব ভালো যার শেষ ভালো তার, কথাটা তো জানিস। ভরসা রাখ। গিন্নি, গিন্নি, আরে বড় লোক হওয়ার উপায় পেয়ে গেছি গিন্নি, আর আমাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না। কি হলো গো, তুমি এরকম ভাবে নাচছো কেন? তোমাকে দেখে যে আমার বড় হাসি পাচ্ছে। এই দেখো ওষুধ, এই ওষুধের সাহায্যে আমরা বড় লোক হব। এই সবাইদের মতো আমাদেরও অনেক বড় বাড়ি হবে, অনেক টাকা হবে। কিন্তু এটা কিসের ওষুধ, আর এটা দিয়ে কিভাবে বড়লোক হব? আর তোমাকে এই ওষুধটা দিলই বা কে? দাঁড়াও দাঁড়াও, এক এক করে সব কিছু বলবো, দাঁড়াও না। এই ওষুধটা আমাকে রফিকুল দিয়েছে। ও তো শহরে মুরগির ব্যবসা করে। তো এই ওষুধটা প্রয়োগ করি রে, এই ছোট্ট মুরগি একদিনই বড় হয়ে যায়। তারপর তো লাভে লাভ। এরপর আমিও এটা প্রয়োগ করব। আর আগে দাদাকে রাজি করাতে হবে। দাদা এতে রাজি হবে না, কারণ মানুষের শরীরে ক্ষতি হবে। যদি রাজি না হয় তাহলে কি করবে? কি আর করবো, তাহলে ওষুধটা ব্যবহার করলে হবে না, আমাদের বড় লোক হওয়ার হবে না। তোমার মাথায় না কিচ্ছু বুদ্ধি শুদ্ধি নেই। তুমি যখন জানো এটা করলে বড়লোক হয়ে যাবে, তাহলে ব্যবহার করবে না। আর তোমার দাদা যদি রাজি না হয় তাহলে বলবে একটা চিংড়ির ঘর আমাকে দিয়ে দিতে। দুজনের ব্যবসা আলাদা করে নাও, তবেই আমরা বড়লোক হয়ে যাব। হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ তুমি ঠিক কথাই বলেছ। আরে এটা তো আমি ভেবে দেখিনি। বড় লোক আমি হবই, তবে যে করি হোক দরকার হলে ব্যবসা ভাগ করে নেব। দাদা, এই তোমাকে একটা কথা বলবার ছিল। হ্যাঁ, কি বলবি বল না। আমি তো খাচ্ছি, খেতে খেতে শুনবো, কি আছে বল। আমি একটা ওষুধ পেয়েছি দাদা, সেই ওষুধ প্রয়োগ করলে একদিনের মাথায় আমাদের চিংড়ি মাছ বড় বড় হয়ে যাবে। সেটা আমরা আমাদের চিংড়ির ঘেরে ব্যবহার করলে অনেক পরিমাণে লাভ হবে। কি সব কথা বলছিস তুই? আগে বল, এই ওষুধ ব্যবহার করলে মানুষের শরীরের ক্ষতি হবে কিনা? হ্যাঁ, ওই নামমাত্র একটু ক্ষতি হবে, তাতে কোনো প্রভাব পড়বে না। আমরা তো বেশ ভালো ব্যবসা করতে পারবো, বেশ ভালো টাকা উপার্জন হবে। চুপ কর, একদম চুপ কর। আমার সামনে এসব কথা আর একবার বললে না, একটা কষিয়ে চড় মারবো। এরকম 2 নম্বরই ব্যবসা আমরা করি না। করতে হবে না তোমাকে, আমি করবো একা। একটা চিংড়ি ঘের আমার আর একটা তোমার, ব্যবসা ভাগ। নিজেও বড়লোক হবে না, কাউকে ওতেও দেবে না, যত সব। ঠাকুরপো, একবার ভেবে নাও, এরকম উল্টোপাল্টা কাজ করো না। বিধাতা কিন্তু কোনোদিন তোমায় ক্ষমা করবে না। তুমি চুপ করো দিদি। যখন দাদা কথা বলছিল আমি তো মাঝে কথা বলিনি। ওটা ছেলেদের ব্যাপার, ছেলেরা বুঝুক। তোমার তো কথা বলার কোনো দরকার নেই।
গিন্নি তুমি চুপ করো, আমি দেখছি ব্যাপারটা। আর জগাই, তুই তাহলে ঠিক করিয়ে নিয়েছিস ব্যবসা আলাদা করে নিবি, তাই তো? আমাকে আমার মনের মতো ব্যবসা করতে দিলে তবেই তোমার সাথে কাজ করবো, না হলে আলাদা করে দাও, এইটুকুই বলবো ব্যাস। এরকম 2 নম্বরই ব্যবসা আমি করতে পারবো না ভাই। তোকে আমি ব্যবসা আলাদা করে দিলাম, তুই যা পারিস কর। আমি তোকে বাধা দিতে যাব না, তবে শেষবারের মতো বলছি এসব করিস না। হ্যাঁ, জ্ঞান দিতে হবে না। এবার আমি ব্যবসা করবো আর সবাইকে দেখিয়ে দেবো আমাদের দুজনের ব্যবসা কোন আলাদা। হ্যাঁ, আমার ভাইটার কি হলো? ও তো আগে এরকম ছিল না, সব সময় নিষ্ঠা আর সততার সাথে ব্যবসা করতো। তুমি কেঁদো না গো, বিধাতা তো আছেন, সব ঠিক হয়ে যাবে। আমার মনে হয় ঠাকুরপুর মাথাটা কেউ ভালোভাবে খেয়েছে, তাই ঠাকুরপো এরকম করছে। বাবা মাকে আমাদের এই শিক্ষা দিয়েছিল, এতদিন ধরে সমস্ত শিক্ষা ভুলে গেলি রে। সত্যি যে তুই আমার ভাই, আজকে আমার মানতেও লজ্জা লাগছে। তুমি এতটা ভেঙে পড়ো না গো, শেষমেশ দেখবে ভাই আবার তোমার কাছে ফিরে এসেছে। তুমি ভেঙে পড়ো না। আমার তো মনে হচ্ছে ওর বউ ওর মাথা খেয়েছে, না হলে তো এসব কথা একবারও ও মুখে আনতো না। দেখো, কাউকে দোষ দেওয়ার আগে ভালোভাবে যাচাই করে নাও। হ্যাঁ, হয়তো মাধবীর দোষ আছে, কিন্তু এসব বুদ্ধি মাধবীর হওয়ার কথা নয়। ও তো একটা গ্রামের মেয়ে, এসবের পিছনে মনে হয় অন্য কেউ আছে। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছ। ও তো গ্রাম্য মেয়ে, এসব ওষুধের ব্যাপারে কি করে জানবে? শহরের কেউ ভাইয়ের মাথা খেয়েছে। তুমি একটু খোঁজ খবর নাও, দেখো এই কদিনের মধ্যে কে শহর থেকে গ্রামে এসেছে, তাহলেই তুমি জানতে পারবে। কিন্তু আমাদের গ্রামের অনেকেই তো শহরে কাজ করে, কি করে বুঝবো বলো তো? হ্যাঁ, কাজ করুক না, তাতে কি হয়েছে? সবাই তো আর একসাথে গ্রামে আসবে না। তুমি খোঁজ খবর নিয়ে দেখো কজন গ্রামে এসেছে শহর থেকে, তারপর দেখবে কার কার সাথে ভাই ভালোভাবে মেলামেশা করছে। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। আমি তাহলে ফাঁকের দিকে যাচ্ছি একটু খোঁজ খবর নিতে। আরে, বাইরে বৃষ্টি পড়ছে যে, তুমি এখন কোথায় যাবে? বৃষ্টিতে কিচ্ছু হবে না, আগে আমাকে এসব করা থেকে ভাইকে আটকাতে হবে। আমি বের হলাম। খুড়ো, তোমার সাথে কিছু কথা আছে গো, বড্ড বিপদে পড়েছি। কি হয়েছে রে পলাশ? এত বৃষ্টির মাঝে তুই এলি কিভাবে? ওসব পরে বলবো আমি। আমার ভাইটার মাথা খারাপ হয়ে গেছে, ও ওষুধ দিয়ে চিংড়ি মাছগুলো বড় করতে চাইছে। এটা থেকে আমাদের আটকাতে হবে। কেন, তুই বারণ করিসনি? অনেক বারণ করেছি গো, বারণ করলে বলেছে ব্যবসা আলাদা করে দিতে। আমি রেগে গিয়ে তাই বলে দিয়েছি ব্যবসা আলাদা, 2টো চিংড়ির ঘেরের মধ্যে একটা ওর একটা আমার। কিন্তু এইভাবে তো আর চলতে দেওয়া যায় না। হ্যাঁ, এভাবে তো মানুষের শরীর খারাপ করে যাবে। আচ্ছা তুই বল, আমি তোর জন্য কি করতে পারি? তুমি আমাকে বলো, এই কদিনের মধ্যে শহর থেকে আমাদের গ্রামে কজন এসেছে? মানে কতজনের সাথে দেখা হয়েছে তোমার? আমার সাথে আজকে সকালবেলায় রফিকুলের দেখা হলো। আমাদের গ্রামকে আর আমাকে যাচ্ছে তাই ভাবে অপমান করলো, কিন্তু আমি কি বলবো বল? রফিকুল আমার ভাইয়ের বন্ধু, ওর সাথে আমার ভাই খুব ভালোভাবেই মেলামেশা করে। ওর শহরে মুরগির ব্যবসা আছে, তাই তো নিশ্চয়ই ও এই ওষুধ প্রয়োগ করে মুরগি বড় করে। তার মানে নাটের গুরু হচ্ছে ওই রফিকুল। রফিকুল কি তোর ভাইকে কিছু বুঝিয়েছে নাকি? হ্যাঁ, এই কাজ ওর ছাড়া কারো হতে পারে না। আমি প্রথম ঠিক ধরেছি, কিন্তু কোনো প্রমাণ নেই, কিছু বলতেও পারবো না। আচ্ছা খুড়ো, আমি এলাম, পরে কথা বলবো। যা জানবার ছিল জানা হয়ে গেছে। বৃষ্টির মধ্যে যাসনি রে এভাবে, বাইরে বাজ পড়ছে তো। নিয়ে যান, অল্প টাকায় বড় বড় চিংড়ি মাছ নিয়ে যান। আমার মতো কমে আর কেউ দিতে পারবে না, নিয়ে যান। খুব তো প্রচার করছিস, চিংড়ি মাছ কত করে দিচ্ছিস?
চিংড়ি মাছ 50 টাকা কেজি, এত কম দামে কেউ দিতে পারবে না, আর সেই স্বাদ। কিন্তু চিংড়ি মাছগুলোর ওপরে আস্তরণ পড়ে আছে কেন? তুই চিংড়ি মাছের ওপর ওষুধ প্রয়োগ করছিস? দেখো, আমি তোমাকে অত কৈফিয়ত দিতে পারবো না। যদি কম দামে মাছ কিনতে হয় তাহলে কেন, না হলে এখান থেকে যাও, আমাকে জ্ঞান দিতে। তোর দাদা তো প্রাকৃতিকভাবে চিংড়ি মাছ চাষ করে, আর তুই এরকম করছিস? সত্যি মানে কোনো শিক্ষা নেই। তুমি কিনবে না তো দোকানের পাশে যাও। এই ধান্দার সময় ব্যাগরা দিতে যাও না, যত সব উঠ কলো কোথাও বেচাকেনা করার সময় যত কিছু। ধ্যাৎ। আমি কিন্তু চুপ করে বসে থাকবো না। গ্রামের মানুষকে ওষুধ দেওয়া মাছ আমি খেতে দেবো না। এই এই তুমি যাবার করো তো, এখন দোকানের সামনে থেকে সরে যাও। অন্য খরিদ্দারকে ছাড়তে হবে, নিজে তো কিছু কিনবেও না আর বেচা কেনা করতে দেবে না, যা তো সব। দারোগা বাবু, আমাদের গ্রামে ভেজাল জিনিস বিক্রি হচ্ছে যে। কে? আমাদের গ্রামে ভেজাল জিনিস কে বিক্রি করছে? কার এত বড় সাহস হলো আমি থাকতে ভেজাল জিনিস বিক্রি? ওই যে পলাশের ভাই চিংড়ি মাছে ওষুধ প্রয়োগ করে চিংড়ি মাছ বড় করছে, তারপর সেগুলো হাতে বিক্রি করছে। আমি এই মাত্র দেখে এলাম। কিন্তু পলাশ দাদা তো ভালো মানুষ, উনি তো এসব করবেন না। ওদের দুই ভাই আর একসাথে ব্যবসা করে না, ব্যবসা আলাদা হয়েছে। পলাশ খুব ভালোভাবে কাজ করে, কিন্তু ওর ভাই এরকম করছে। ও, এসব তো আমার জানা ছিল না। ঠিক আছে, ওরা তো বিকেলের দিকে চিংড়ির ঘেরে খাবার দেয়, তখন গিয়ে ওকে আমি হাতে নাতে ধরবো। হ্যাঁ, এখন গেলে কথায় হয়রান করবে, কিন্তু হাতে নাতে ধরলে আর কিছু করতে পারবে না। সে আমার যত প্রিয়ই হোক না কেন, গ্রামের মানুষের ক্ষতি সহ্য করব না। যেটা ভুল সেটা ভুল, যেটা ঠিক সেটা ঠিক। আপনি একদম ঠিক বলেছেন। আচ্ছা, আপনি কিভাবে বুঝলেন যে ওষুধ প্রয়োগ করেছে? আমি বাজারে গিয়ে দেখি খুব কম দামে বিক্রি করছে, তারপর গিয়ে দেখি চিংড়ি মাছের ওপরে নীলাভ একটা আস্তরণ পড়ে আছে। সেটা দেখেই বুঝতে পারলাম। আমি বলেছি বলে সে আবার কত কথা। ঠিক আছে, তুমি নিশ্চিন্তে যাও, আমি ওকে ব্যবস্থা করছি। ভাই, তুই কেন এমন করছিস? কেন চিংড়ি মাছগুলোতে ওষুধ প্রয়োগ করছিস? মানুষকে ভালো খাবার খাওয়া না। দেখো দাদা, তুমি তোমার মতো কাজ করো, আমি আমার মতো কাজ করছি। এখানে তুমি বাধা দেওয়ার চেষ্টা করো না তো। বাধা তো আমি দেব রে। ওই ওষুধ প্রয়োগ করে চিংড়ি মাছ বড় করা আমি বের করছি। দারোগাবু, আপনি এ সময় এখানে কি করে এলেন? কি করে আবার? হেঁটে হেঁটে চলে এলাম, আর তোমার কর্মকাণ্ড দেখতে পেয়েছি। এবার চলো আমাদের সাথে। 10 বছর জেল খাটবে, শাস্তিটা নিশ্চয়ই জানা আছে। দারোগা বাবু, আমাকে ক্ষমা করে দিন দারোগা বাবু। এরকম ভুল আমি আর কখনো করব না, আমার বড্ড ভুল হয়ে গেছে। এখন আর কাঁদুনি গাইলে তো হবে না। কাজটা করবার আগে ভাবা দরকার ছিল। গ্রামের মানুষদের ভেজাল খাওয়াবে, আমরা তো চুপচাপ মেনে নেব না। জেলে তোমাকে যেতেই হবে। দারোগাবাবু, আমার একটা কথা রাখুন। আমার ভাইটাকে নিয়ে যাবেন না, ও একবার ভুল করে ফেলেছে। আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, তার জন্য দয়া করে আমার এই কথাটা রাখুন। ঠিক আছে পলাশ দাদা, তুমি খুব ভালো মানুষ, কোনোদিন ভেজাল জিনিস বিক্রি করনি, তাই জন্য তোমার কথা শুনছি। তোমার ভাইকে বুঝিয়ে দিও। আমি আপনাদের কথা দিচ্ছি, আর এরকম কাজও কোনোদিন করবে না। এই জগাই, তুই দারোগাবাবুর কাছে ক্ষমা চা। না না, তার কোনো দরকার নেই, কিন্তু আর যদি এরকম খবর আমি পাই, তাহলে আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না, বলে দিচ্ছি। তোর দাদা এত ভালো মানুষ, আর তুই এসব কাজ করছিস। তোর দাদার সম্মান মাটিতে মিশিয়ে দিবি। ছি! দাদা, আমাকে ক্ষমা করে দাও, তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি গো দাদা। আবার আমরা সব কিছু একসাথে করব, আবার আমরা এক হয়ে যাব। এই তুই কি করছিস? ওট 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 ওট। নিজের ভুলটা বুঝতে পেরে শুধরে নিয়েছি, সেটাই অনেক। আমি আর কিচ্ছু চাই না। দারোগাবু, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার কথা শোনবার জন্য। পলাশ দাদা, তোমার মতো ভালো মানুষ হয় না।
সত্যি এখনকার দিনেও তোমার মতো মানুষ আছে এটা ভেবেই খুশি হয়